লাস্ট উইকের আগের সপ্তাহ আর কি। আমি একটা ডেন্টালের কাজে লাকসাম যাই, তো সেখানে আমাকে মাসখানেক আগে একজন ফোন দিয়েছিলেন আর কি। তো বলেছেন যে আমার এখানে একটা হন্টেড এরিয়া আছে, এটা যদি আপনি কখনো পারেন ভিজিট করে যাবেন। তো আমি আমার কাজ শেষ করে যে বাড়িতে উঠেছি সেখানে যাওয়ার পর ওই লোককে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে আমাকে বললেন যে আপনি এই জায়গাটায় আসেন। তো আমি যে বাড়িতে উঠেছি সে যে জায়গাটার নাম বলেছে সেটা ওই বাড়ি থেকে খুব বেশি দূরে না। তার সাথে আমি দেখা করলাম। দেখা করার পরে আমি বললাম আপনি যে জায়গাটা আমাকে নিয়ে যেতে যাচ্ছেন সেটা কত দূরে। সে আমাকে বললেন যে এটা বেশি দূরে না, এখান থেকে খুবই কাছে, হাফ অ্যান আওয়ারের মতো লাগতে পারে। বললাম ঠিক আছে, তাহলে আমি যাওয়া যাক। তো ওই দিনই সকালবেলা আমি রওনা হই। তো যেই জায়গায় উঠেছি সেখান থেকে রিক্সা নিয়ে যে জায়গায় যাবো ওখানে একটা রেল স্টেশন পড়ে। তো সেই রেল স্টেশনে আমি রিক্সা দিয়ে থামি তার সাথে, এবং ওই বাড়ি থেকে আমার রেল স্টেশন পর্যন্ত যেতে লাগলো 10 থেকে 15 মিনিটের মতো। এরপর রেল লাইন ধরে হেঁটে এগোচ্ছি। এই রেল লাইন ধরে আপনার এরপরে আর রিক্সা যাবে না। তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি রেল লাইনের উপর দিয়ে। 5 মিনিট রেল লাইনের উপর দিয়ে হাঁটার পর হাতে বাম দিকে টার্ন নিতে হবে। হাতের বাম দিকে টার্ন নেওয়ার পরই দেখলাম যে হাজার হাজার করই গাছ আর গজার গাছ রাসেল ভাই। তো মানুষ হেঁটে হেঁটে এই জায়গাটা ইউজ টু হয়ে গেছে আর কি। তো ওই জায়গায় আপনি রিক্সা বা কোনো ভেহিকেল যাবে না, আপনাকে হেঁটেই যেতে হবে। তো ওই রাস্তা ধরে এগোচ্ছি। 4 থেকে 5 মিনিট পর দেখলাম একটা মন্দির, হাতের ডান সাইডে পড়ে মন্দিরটা। মন্দিরটার ভেতরে একটা মূর্তি ছিল, আর দেখলাম যে মন্দিরটার ইটগুলা খসে পড়ছে আর কি, মানে কোনো সিমেন্ট নাই, সিমেন্ট দিয়ে ইটগুলা বের হয়ে আছে। এবং যে দরজাটা দেখলাম মন্দিরের একদম মনে হয় ওখানের উপর দিয়ে কোনো বুলডোজার গেছে এরকম কিছু, একদম স্ম্যাশ অবস্থা দরজাটা। তো ওই রাস্তা দিয়ে আরো এগোলাম। তখন বাজে দুপুর 1টা বা 1:30টার দিকে আর কি। আরো এগোচ্ছি, আর এগোতে এগোতে সামনে দেখলাম একজন বুড়ো মানুষ, সে ঝাড়ু দিচ্ছিল এবং পাতা কুড়াচ্ছিল লাকড়ির জন্য। তো তাকে জিজ্ঞেস, সে আমাকে হঠাৎ করে বললেন যে আপনারা কোথায় যাচ্ছেন। তো আমরা বললাম যে ভাই আমরা এখানে হাঁটতে বেরিয়েছি চাচা। তো বললো যে হাঁটতে বেরিয়েছেন ভালো কথা, কিন্তু এখানে রাতে এসেন না। তো আমি জিজ্ঞেস করলাম রাতে কেন আসবো না। বলেন যে রাতে এখানে নর্মালি আজে বাজে মানুষের আড্ডা বসে, এখানে আসার দরকার নেই। তো আমরা ভেবে আর কিছু না বলে তার সাথে কথা না বাড়িয়ে আগে এগিয়ে যাই। তো এগোতে এগোতে ভালোই এগোলাম, মানে 7 থেকে 8 মিনিটের মতো এগোলাম। এগোনোর পরেই দেখলাম যে ছোট্ট একটা উঠোন, বাম পাশে 2টা বাড়ি, বাড়ির পেছনে অসংখ্য গাছ। ওইখানে আমরা আর চোখ দিই না। তো একটা বাড়ি হচ্ছে পাকা বাড়ি আর একটা বাড়ি হচ্ছে টিনের বাড়ি। পাকা বাড়িতে আমি দেখলাম যে দরজাটা লাগানো, দরজাটার অনেক ঝুল এবং দরজার অবস্থা খুবই জরাজীর্ণ অবস্থা। আর যে জানালার শিকগুলা একটু ভাঙা। তো আমি ভেতরে ঢুকলাম অনেক কষ্টে। ভেতরে ঢোকার পর একটা আলমিরা দেখলাম, এত সুন্দর কারুকাজের আলমিরা, কিন্তু ভাঙা, একদম ভাঙা, পুরাটাই ভাঙা। পাশে একটা খাট দেখলাম, ওটাও আপনার জরাজীর্ণ অবস্থা এবং গুড়া মতো অবস্থা। পাশে একটা টেবিল দেখলাম, টেবিলের উপরে কিছু রঙের কোটা আর কিছু ভাঙা কলসি। উপরে কিছু বাদুড় দেখলাম ঝুলছে, এবং যে চালটা, টিনের চালটা অর্ধেক আছে অর্ধেক নাই। তো আমি ওই জায়গা থেকে বেরিয়ে পাশের ঘরটাতে ঢুকি। পাশের ঘরে ঢুকে দেখি যে কিছুই নেই ঘরের ভিতর, জাস্ট একটা নর্মাল চেয়ার আছে। তো আমি ওই জায়গা থেকে বেরিয়ে যাই। বেরোনোর পরে তো ভাবলাম যে এই জায়গাটা কি আসবো, এটা নর্মাল একটা বাড়ি। তো যেই লোকটা আমার সাথে আসার কথা সে অর্ধেক পথে আর আসে নাই। সে বলে যে ভাই আপনি যান, আমি আর যাবো না। কেন? কারণ সে ওই জায়গাটা আসলে ভয় পায়, সে যেতে চায় না। তো আমি একাই বাড়ির 2টা পরিদর্শন করি এবং ব্যাক করি। তো যেতে যেতে মনে করেন 40 থেকে 50টা স্টেপ নেওয়ার পর আমি বাড়িটার দিকে তাকানোর আমি নর্মাল চিন্তা করে তাকাই। হঠাৎ করে দেখি যে টিনের বাড়িটা, সেখান থেকে লাল একটা আলো টাইপের ব্লিঙ্ক করলো, এবং আমার কাছে মনে হচ্ছে আমার পুরো রাস্তাটাই ফলো করছে বা আমাকে দেখছে যে কিভাবে সে হেঁটে যায়। এরকম মনে হচ্ছে যে আমার পিছনে মনে কেউ আছে। তো আমি জায়গাটা আস্তে আস্তে সরে যেতে থাকি, আর কিছু চিন্তা না করে ভাবলাম যে রাতে আসবো, এবং আপনাকে SMS করলাম যে রাসেল ভাই আমি এই জায়গায় আসছি। তো বাসায় আসলাম, জোহরের নামাজ এবং আসরের নামাজ পড়ে আপনার আমি নর্মালি ঘুমাই না। ওই দিন আমার কেন ঘুম চলে আসলো। রাত্রে 8টা-9টার দিকে উঠলাম এবং প্রিপারেশন নিলাম যে আজ রাত 2টার দিকে আমি ওই জায়গায় যাবো। ওই দিন শুক্রবার ছিল। ভূত এফএম আমি শুনি অনেক কষ্টে, তখন আপনাকে বলেছি। তো 2টার দিকে এখানে যাব। যখন বা 1:30টা বাজে তখন আমি হঠাৎ করে দেখি আমার টর্চে চার্জ নেই, ইলেকট্রিসিটিও নাই, চার্জ দিব কিভাবে। হঠাৎ করে দেখলাম ইলেকট্রিসিটি চলে আসলো 10 মিনিটের মাথায়।
চার্জ দিলাম 20 মিনিটের মতো টর্চ লাইট, এবং চার্জ দিয়ে ওই জায়গায় যাব। কিন্তু রাসেল ভাই আমার পা এগোচ্ছে না, আমরা কেউ এগোতে পারছি না। কেমন জানি মনে হচ্ছে যাই না জায়গায় যাওয়ার দরকার নেই, কিন্তু তাও অনেক কষ্টে যাই, যেহেতু আসছি এই জায়গায়, আর তো কবে আসবো। তো রিক্সা খুঁজে পাচ্ছি না, রাত 2টার দিকে রিক্সা কোথা থেকে পাবো। হেঁটে হেঁটে আসতে রেল স্টেশন পর্যন্ত আসতে লাগলো, ওখানেই লাগলো 25 মিনিটের মতো। পরে যখন রেল লাইন ক্রস করে এগোলাম, ওই রাস্তা ধরে এগোনো স্টার্ট করলাম। 10টা স্টেপ দেওয়ার পরে তখনও মন্দিরটা একটু সামনে। আমার মনে হলো আমার পেছনে মিছিলের মতো কিছু আসছে, মনে হচ্ছে অনেকগুলো মানুষ হাঁটছে। তো মন্দিরটার সামনে যেতে দেখলাম যে ওই মন্দিরটা আগের মতোই অবস্থায় আছে, এবং আরেকটু আগানোর চেষ্টা করলাম। আবার চেষ্টা করার অবস্থায় যে আমার সাথে দুজন ছিল, একটা ছিল হচ্ছে আমার একটা ফ্রেন্ড, আর যে লোকাল ছেলেটা আমাকে ফোন দিয়েছে, তারা দুজন আর এগোতে চাচ্ছে না। আপনি যান, আমরা যাবো না, বা আপনিও চলেন, আর যাওয়ার দরকার নেই। তাই আমি বললাম যে আমি তো আসছি এখানে কিছু, আপনাদের বললেন যে ইনভেস্টিগেট করে ভয় করার জন্য, আমি যাই, গিয়ে দেখি কি অবস্থা। বলে না, আপনি যান। তাও ওদেরকে অনেক কষ্ট করে নিয়ে গেলাম আমি। হেঁটে হেঁটে যেতে যেতে হঠাৎ করে দেখি যে উপরের গাছগুলা, গজার গাছগুলা, কড়ই গাছগুলো বাঁকা হয়ে আছে, মানে দুই পাশের গাছগুলো একসাথে হয়ে আছে। তো আমার কাছে জিনিসটা খুব মানে অড লাগছে আর কি, এটা এরকম কেন হচ্ছে। তো এগোচ্ছি, আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছি। আবারও রাসেল ভাই 5 মিনিট পরে আমি পিছনে, মনে হচ্ছে যে আমার পিছনে মিছিলের মতো অনেক কিছু আসছে, অনেক মানুষ আসছে মনে হচ্ছে, এবং পায়ের স্টেপ বলবো না, মনে হচ্ছে যে অনেকগুলো মানুষ আছে। আমি চারদিকে টর্চ মারি, উপরে টর্চ মারি, আমি কিছুই পাই না। আমি আরেকটু এগোতেই টর্চ মারি, টর্চ মারা অবস্থায় হাতের ডান সাইডে আমি দেখি যে অনেকগুলো শিয়াল, 5-6টা শিয়াল। তো তখন আমি মনের সাই দিলাম যে না, ঠিক আছে, এতক্ষণ যে আমি এই সাউন্ড গুলো পাচ্ছি বা মনে হচ্ছে এটা মানে শিয়ালের সাউন্ড হবে। কিছুক্ষণ পর আমি আবারও সেই সাউন্ড শুনি, এবং মনে হচ্ছে যে পিছন থেকে অনেকেই আসছে। মনে হচ্ছে আমার সাথে কি গাছগুলো নড়ছে। আমি গাছের চারপাশে টর্চ মারি, কিন্তু না, আসলে এরকম কিছু না। তো ওই জায়গায় টর্চ মারতে আবার দেখলাম একটা শিয়াল, বাকিগুলা নাই আর কি। তো আমি এগোচ্ছি আস্তে আস্তে এগোনোর পরে প্রায় 3 থেকে 4 মিনিট পরে আমি আমার ডেস্টিনেশনে চলে যাই। এবার হচ্ছে ডেস্টিনেশনের ঘটনা। আকাশ পুরাই মেঘলা, মানে লাল হয়ে আছে আকাশ, এবং ওই স্পার্ক করছে, এবং আমি দেখছি যে আমার হাঁটার রাস্তাগুলা সাদা হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমি এগোচ্ছি, গুড়ি গুড়ি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। যেই বাড়িটায় আমি পাকা বাড়ি ঢুকলাম সকালবেলা, সেটাতে দেখলাম তালা নাই। এখন আমি এটা নর্মালি নেই, তালাটা মনে হয় কেউ নিয়ে গেছে বা কিছু একটা। দরজাটা কিন্তু ভাঙা না, দরজা ভেঙেই তো মানুষ তালাটা নিতে পারে। দরজার মতোই আছে, তালাটা নাই। এবং ভেতরে লাইট মারলাম, ভেতরে আমি কিছু পেলাম না। কিন্তু উপরে যে টিনের চালা বলেছিলাম অর্ধেক আছে অর্ধেক নাই, আমি এবার টিনের চালা এসে দেখতে পাই। এবার ব্যাক করি, পাশের যে ঘরটা, সেটার ভেতরে ঢুকি। আমি ভেতরে ঢুকে অবাক কাণ্ড, সকালবেলা আমি কিছুই দেখি নাই, এখন আমি একটা ইজি চেয়ার দেখছি, এবং ওই চেয়ারটার যে ফোমগুলা ছিঁড়া অবস্থা। তো আমি এটা দেখে মোটামুটি অবাক হই, এবং যেহেতু বাড়িটাতে দেখতে এসেছি, তো আমি বাড়ির আশেপাশে ঘোরার প্ল্যান করে বাড়ির পিছন দিকে গেলাম। যে পাক্কা বাড়িটার পাশে যে টিনের বাড়িটার পেছনে গেলাম। পেছনে দেখলাম একটা বেড়াটার পাশে একটা গর্ত, এবং পাশে কবরের মতো কিছু একটা দেখলাম, আর পিছনে অসংখ্য গাছ। এই যে রাসেল ভাই আমি সেখানে আছি, আকাশে মেঘ, এবং যে স্পার্ক করছে, আমার রাস্তাগুলো ক্লিয়ার হচ্ছে, উপর থেকে এতবার যে স্পার্ক করতেছে, রাস্তা সাদা, আমি দেখতে হঠাৎ সাদা হয়ে যাচ্ছে আমার সামনের ভিউগুলা। ওখানে কিছুই দেখছি না, পুরা অন্ধকার। পরে দেখলাম এটা একটা কবরস্থান, আর আমরা যে জায়গায় আছি এটা কবরস্থানের শেষ প্রান্ত। হঠাৎ দূরে চোখ পড়তেই দেখি যে কিছু একটা সাদা টাইপের ওই কবরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আমি জিনিসটা অতটা চোখে ফেলি না, তো ওরা দেখলাম যে আমার দিকে দৌড়ে আসছে, এবং আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। ওরা একটু দূরে ছিল আমার থেকে, বলে যে ভাই আপনি এখান থেকে তাড়াতাড়ি চলেন, আমার থাকবো না, প্লিজ আমাকে মানে পায়ে ধরার মতো অবস্থা, এখানে চলে যাবো। তা আমি ওই যে সাদা একটা ছায়া দেখতে পেলাম বা কিছু, ওইটার দিকে আমি একটু ভালো করে নজর দিলাম। দেখলাম এটা দূরে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, এবং খুবই স্লোলি। এবং হঠাৎ করে মনে হলো আমার দিকে এটা তাকালো, বাট ওটা তাকাতে আমি আস্তে করে ব্যাক করার চেষ্টা করি। তো আমি রাস্তা ধরে এগোতেই দেখি যে আসলে অনেকগুলা মাথার মতো, ওই যে করই গাছ, গজার গাছগুলো বাগানে অনেকগুলা মাথার মতো কি জানি আমি দেখছি, এবং মনে হচ্ছে যে এরা কি আমার কাছে চলে আসবে। আমি খুব ভয় পেয়েছি, এবং যারা আমার সাথে ছিল ওদেরকে আমি আর কিছু বলি না, কারণ ওরা এমনিতেই ভীত অবস্থায় আছে, ওদেরকে বললে দেখা যাবে যে ওরা ওখানে আমাকে ফেলে দৌড় দিয়েছে।
তো আমি আস্তে করে এগোতে থাকি। হঠাৎ করে আমি ঠিক দুপুরবেলা যেভাবে পিছনের দিকে তাকিয়েছিলাম, এবারও আমি ঠিক পেছনের দিকে তাকাই। হঠাৎ করে মেঘ চমকালো, বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে। আমি দেখি যে ওই উঠোনে একটা চেয়ার, যে ইজি চেয়ারটা আমি ঘরের ভেতর দেখেছি ওইটাই। কারণ ওইখানে রাসেল ভাই কোনো মানুষ ছিল না, ওইখানে ইজি চেয়ারটা মানে উঠোনে পড়ে আছে। এটা দেখে আমি আস্তে আস্তে এগোই এবং চারপাশে টর্চ মারতে মারতে এগোই। এমন সবাই দেখি যে ওরা হঠাৎ করে আমাকে ফেলে সামনের দিকে চলে গেল, দৌড়ে চলে গেল। তো ওদেরকে ধরবো এই জন্য আমি আমার হাঁটার স্পিড আস্তে আস্তে বাড়িয়ে দিই। বাড়িয়ে দিতে দিতে যখন মন্দিরের কাছে চলে আসলাম, এমন সময় দেখি মন্দিরের রাসেল ভাই মূর্তিটা নাই। তো মন্দিরের দরজা ওইরকম অবস্থায় আছে, মূর্তিটাও দেখলাম না। এবং আশেপাশের গাছগুলা মনে হচ্ছে যে আমাকে উড়িয়ে নিয়ে যাবে, এত বাতাস। তো ওই জায়গাটা অনেক কষ্টে ত্যাগ করে রেল স্টেশন পর্যন্ত আসলাম। ওখানে একজনের সাথে আমার দেখা হয় এবং সে আমাকে বললেন যে আপনি ভেতরে গিয়েছিলেন একটু আগে। তো ওই লোকটার সাথে দেখা করা অবস্থায় যখন দেখা হয় আমার, এবং যারা আমার সাথে ছিল ওরা অনেক দূরে এগিয়ে যায়, ওরা আমার সাথে দেখেনি যে আমি ওর সাথে কথা বলছি। আমি বললাম যে আমি ভেতরে গিয়েছিলাম। বলে কি ভালো করেননি কাজটা, ভেতরে গিয়ে কাজটা ভালো করেননি। আমি বললাম যে আমি তো বেশি ভেতরে যাইনি, আমি অল্প একটু ভেতরে গিয়ে এখানে ব্যাক করলাম। বলে কি আপনি মিথ্যা বলেছেন, আপনি বাড়ি পর্যন্ত গেছেন। জিনিসটা আমার কাছে খুবই আজব লাগে এবং আমি মাথা নিচু করে ওই জায়গা থেকে চলে আসি এবং দেখছি যে সে, আমার মনে হচ্ছে যে সে আমার দিকে তাকিয়ে আছে। আমি রেল লাইনটা ক্রস করে স্টেশন পর্যন্ত গেলাম, যে জায়গা থেকে আমি নর্মালি রিক্সা আমার বাড়ি পর্যন্ত যাই, রিক্সা নিব। ওই জায়গায় থেকে আমি উকি মারলাম, দেখলাম যে আমার দিকে এই জিনিসটা এখনো তাকিয়ে আছে। খুব অবাক করা কাণ্ড। আমি ওখানে গিয়ে একটা রিক্সা পেয়ে যাই এবং দেখি যে ওরা আশেপাশে নাই এবং ওদেরকে অনেকবার ফোন দিয়ে ট্রাই করছি। আমার মনের মধ্যে তখন প্রচন্ড ভয় জেগে যায়, আশ্চর্য ওরা তাহলে গেল কোথায়। আমি ওদের ফোন দিচ্ছি, মোবাইল ফোন অফ। রিক্সা নিয়ে বাড়ি পৌঁছাই। বাড়ি পৌঁছানোর পরে মানে হেল্প নিবো কার, তখন ওই মুহূর্তে কেউ নাই সাথে। তো বাড়ি পৌঁছানোর পরে জানতে পারলাম যে ওরা বাড়িতে চলে এসছে অলরেডি আমার আগে। এবং ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা আমার আগে এত তাড়াতাড়ি চলে আসলা কেন? বলে যে ভাই ওই জায়গায় আমি অনেকগুলো মানুষ দেখছি, যে লোকটা যে আমার সাথে ছিল, মানে যে আমাকে ফোন দিয়েছে, বলে ওই জায়গায় অনেকগুলো মানুষ দেখছি ভাই, আমার ওই জায়গায় আর আমি অনেক ভয় পেয়ে গেছি। বললাম যে ভয় পাইছেন তা আমি তো ওখানে ছিলাম, আমার কথা তো চিন্তা করবেন। তো বাড়িতে আমি সকালবেলা, তো ওই দিন রাতের বেলা রাসেল ভাই তাহাজ্জুদ নামাজ পড়ে আমি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাই। পরদিন সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে ঢাকায় আসার প্রিপারেশন নিচ্ছি, ওই মুহূর্তে ওই যে বুড়ো মানুষটার সাথে দেখা হয়েছিল আমার, সে ওইখান থেকে ঘাটে যাবে, মানে পুকুরে গোসল করতে যাবে সকালে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচা আচ্ছা ওখানে আপনি আমাকে যেতে মানা করছিলেন কেন? বলে যে এই যে বললাম না যে আজে বাজে মানুষ আড্ডা বসে, এখানে যায়েন না। আমি বললাম চাচা আপনাকে আমি বলেন তো ওখানে আর কোনো ঘটনা আছে নাকি? বলে যে হ্যাঁ একটা ঘটনা আছে, যে ওই ওখানে আগে এরকম খালি ছিল না, আগে এখানে অনেকগুলা বাড়ি ছিল। তো তারা ওই জায়গাটা ছেড়ে চলে যায়। এর মধ্যে একজন বাড়ির মালিকের মেয়ের কথা বলি, তো সে সুইসাইড করে। সুইসাইড ঘটনার পরে ওই মেয়েটার জানাজা হয় নাই, জানাজা দিতে দেয়নি এলাকার মানুষ, এবং মেয়েটার কবরটা ওই বাড়ির পেছনে দেয়া হয়। তো এটার পরে আমি বললাম এই ঘটনার কারণে কি এরকম? বলে কি কেন আপনি কি ওই জায়গায় রাতে গিয়েছিলেন? আমি বললাম না আমি যাই নাই, আমি জিজ্ঞেস করছি আপনি খালি আড্ডা, ওখানে কেউ থাকে না? আমি জিজ্ঞেস করলাম এতগুলা করে গাছ গজার গাছ কেউ থাকে না, কোনো বসতি নেই জায়গায়? বলে হ্যাঁ আরেকটা ঘটনা আছে, ওই বাড়িতে মাঝখান দিয়ে একটা ছেলেকে কিডন্যাপ করে মেরে ফেলা হয়, এবং যে কবরটা পেছনে একটা কবর আছে, ওই কবরখানে একটা মানে ওই বাড়ির পেছনেই ছেলেটাকে জ্যান্ত পুঁতে ফেলে, এবং পরে যখন ডেড বডি পায় ছেলেটার মানে আর অবস্থা তো বলার মতোই না, প্রায় 1 মাস পরে ডেড বডি পায়। তো ওইখানেই আবার কবরস্থ করা হয় ছেলেটাকে। তো সেই থেকে আর কি ওই জায়গাটাতে কেউ থাকতে পারে না, এবং এ পর্যন্ত যে মালিকটা ওই জায়গাটার মালিক যে, সেও বিক্রি করার চেষ্টা করছে, কেউ নিচ্ছেও না। যখন লাস্টবার এসেছিলাম বলেছিলাম যে বাসাটা টি শেপ আর ডায়াগোনালি মুভমেন্ট হতো জিনদের, ডিরেক্টলি মানে মেনশন করে দিলাম। তো মুভমেন্টের কারণে অনেক অ্যাবনর্মাল সাউন্ডস, অনেক অ্যাবনর্মাল ডিস্টারবেন্স আমাকে অনেক সময় অনেকভাবে ডিস্টার্ব করতো আর কি। তো এরপরে ভূতে আমি আসার পরে একটা টিম নিয়ে, আমাদের অকাল ত্রিকোণ টিমটা নিয়ে গ্রামের বাড়ি যাই। এর আগেও চাঁদপুর যাওয়া হয়েছিল, এরপরে আমি আবার গেলাম। জানতে পারলাম যে কিছু হন্টেড জায়গা আছে যেখান থেকে কিছু ঘটনা কালেক্ট করা যেতে পারে।
তো লোকাল একটা ছেলেকে নিয়ে আমরা চলে যাই বিকালের পরে আর কি, সন্ধ্যার আগে। তো একটা শ্মশান ঘাটে যাব, ওখান থেকে একটা কবরস্থানে যাব। তো শ্মশান ঘাটে যাওয়ার পথে মাগরিবের আযান দিয়ে দেয়। একটু ভিতরে ছিল দেখে দেরি টাইম লেগে গেছে। তো শ্মশান ঘাটে গেলাম, আজান হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত আর কি শুরু হয়ে যাবে। এমন সময় আমি কিছু সাউন্ড পাচ্ছি পিছন দিকে আসছে, ওই ঘাস এবং পানি একসাথে মিক্স সাউন্ডটা, কচ 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 সাউন্ড পিছন থেকে আসছে। তো বৃষ্টি, আগের দিন রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমি ওই দিনই পৌঁছাই গ্রামে। তো অনেকের কাছ থেকে শুনলাম প্রচুর বৃষ্টি হয়েছে। তো ক্ষেতের মাঝখানে পানি, আর আল যেটা ক্ষেতের উপরে কাদা ভরা। তো স্যান্ডেল খুলে হেঁটে যাচ্ছি, ওই আপনার শ্মশান ঘাটটা ক্রস করে বড় একটা কবরস্থান আছে, ওই দিকটা হেঁটে যাচ্ছি। তো ওই সাউন্ডটা আমি পাচ্ছি পিছনে। তো মনে মনে চিন্তা করে নিলাম যে হয়তো এটা এলাকারই কোনো লোকজন হলেও হবে, তো আমার জন্য সুবিধা হলো আর কি, যদি কোনোভাবে রাস্তা হারিয়ে ফেলি এর সাহায্য নেওয়া যাবে। তো আপনার কবরস্থানের কাছে চলে গেলাম। কবরস্থানের কাছে পৌঁছার পরে আমার কাছে, আমি হাঁটছি পিছন দিয়ে, আমার সাউন্ডটা আসছে। তো আমার ফ্রেন্ড যায়, ইরফান আর জাওয়াদ, ওরা কবরস্থানের ভেতরে ঢুকে যায়। তো ঢুকে আস্তে আস্তে আমি থামি জায়গাটায়, এবং পেছনে টর্চ মেরে দেখি কেউ নাই। তো আমি মোটামুটি অবাকই হয়ে যায়, এতক্ষণ ধরে সাউন্ডটা আসলো, এখন আর পেছনে সাউন্ডটা নাই কেন। তো হঠাৎ করে বাম সাইডে টর্চ মারলাম, দেখলাম একটা কুকুর। তো আমরা ভাবলাম যে যাক, এটাতে আসা যাবে আজকে রাতে। প্ল্যান হলো যে আমরা এই শ্মশান ঘাট হয়ে আজকে রাতে এখানে আসবো। তো আমাদের সামনেই বেরিবাদে উঠবো। ওঠার পথে স্লোপটা ভালো বড় স্লোপ। তো উঠছি, সাথে ওই কুকুরটা উঠছে আমার সাথে। বেরিবাদে উঠা হয়ে গেল, একটু সামনেই বাজার, অনেক লাইট। তা দেখলাম আমার পাশ দিয়ে কুকুরটা হেঁটে গেল। বাজারের ভিতরে ঢুকার পরে আমি আর আলোর মধ্যে তাকে দেখতে পারলাম না। অনেক চেষ্টা করলাম দেখার ভালো করে, এবং আমার সাথে যারা ছিল তাদেরকে অনেক বলার চেষ্টা করলাম। মনের ভেতর থেকে সায় পেলাম না আমি ওদেরকে বলবো। তো বাজার ক্রস করে কালভার্ট দিয়ে গ্রামের বাড়ি চলে গেলাম, এবং যে ছেলেটা যাবে সেই ছেলেটাকে বললাম যে আজকে রাত 3টার দিকে রেডি থাকিস। তো ওকে রাত 2:45টার দিকে দোকানে ঘুমিয়েছিল। তো ওই দোকান থেকে ডেকে নিয়ে এসে বাড়ির উত্তর দিকে একটা কবরস্থান আছে, সেদিকে রওনা দিলাম। বাড়ির মাঝখানে যাওয়ার পথে, তো আমি সবার লাস্টে ছিলাম, কারণ ক্যামেরাটা ছিল আমার হাতে। তো ক্যামেরাটা দিয়ে আমি সবাইকে দেখছি, পাশ দিয়ে দেখলাম কুকুরটাও যাচ্ছে। ভাবলাম যে কুকুরটার ভিডিও করে কুকুরটাকেও নিব। ওমা, দেখলাম যে ভিডিও করছে ঠিক ওই জায়গায় আমার ভিডিওতে কোনো কুকুর আসছে না। খুব অবাক হয়ে গেলাম। বলবো ইরফানকে, জাওয়াদকে বলতে চাচ্ছি না, কারণ ও একটু বেশি ভয় পেয়ে যেতে পারে, আর ভয় পেয়ে গেলে আমাদের এই ইনভেস্টিগেশনটা আর হবে না। তো জাওয়াদকে না বলে ইরফানকে বলবো, সেটাও সাকাচ্ছি না। কবরস্থানে দিয়ে গেলাম। কবরস্থানটা পরে উত্তর দিকে, আমি ডান দিকে নিচে নামবো, একটু ঢালু জায়গা। দেখলাম কুকুরটা কবরস্থানের দিকে গেল না, সেটা সোজা চলে গেল বাড়ির মাঝখান দিয়ে, সোজা উত্তর দিকে গেল, কিন্তু কবরস্থানের দিকে গেল না। তা আমরা একটু কাদা পাড়িয়ে কবরস্থানে গেলাম। ওখানে একটা নতুন একটা কবর হয়েছে, আমার এক আত্মীয় আর কি, হুমায়ুন নাম, তার কবরটা দেখছি। পাশে আরেকজনের কবর ছিল, কালাম। তো ওনার কবরটার সম্বন্ধে কাহিনী আমাকে ওই লোকাল ছেলেটা বলছে যে হুমায়ুন দাদা নাকি এরকম পাশে যার কবর, তার মাসখানেক আগে দেখতে পেল যে কবরটা 1 বছর পর ইনট্যাক্ট পাওয়া গেছে, সেও আজকে, হুমায়ুন দাদাও আজকে নাই। এই কথা শুনতে আমরা ডিসাইড করলাম যে আমরা আরেকটু সামনে যাব। সামনে গিয়ে আরেকটু ঢাল আছে, ক্ষেত, কবরস্থান শেষ, ছোট কবরস্থান বাড়ি। তো ক্ষেতের দিকে গেলাম, হঠাৎ ডান দিকে তাকালাম। ডান দিক তাকালে আবার বেরিবাদ দেখা যায়। ডান দিকে তাকানোর পর দেখলাম একটা লাল লাইট বেরিবাদটা প্রায় 1/2 কিলোমিটার দূরে আমাদের দিকে আসছে। ইরফান, জাওয়াদ বলল, দোস্ত দেখ একটা লাল আলো আমাদের দিকে আসছে। আমি মাথা ঘুরিয়ে দেখি যে ওরা দেখছে লাল আলো, আমি দেখছি কুকুর। ওই কুকুরটাই আসছে আমাদের দিকে। বললো, দেখ দোস্ত আমাদের দিকে এগিয়ে আসছে, আমরা ভিতরে ঢুকে যাই। তা আমি দেখলাম আসলেই তো এই কুকুরটা ওই দিক থেকে এদিকে আসছে, কাছে আসছে। তা আমরা কবরস্থানে ঢুকে গেলাম। দেখলাম যে না, সে আর কবরস্থানের ভেতর ঢুকছে না। এবং রাসেল ভাই, আমি বলি, জানি না কি শেপ দেখলাম, এটা কুকুরও ঠিক বলবো না, সামনে আসার পরে বাঘও ঠিক বলবো না, একটা অ্যাবনর্মাল শেপ। এটার ডেসক্রিপশন রাসেল ভাই আমার জানা নেই। এমন উইয়ার্ড ডেসক্রিপশন আমি এই জন্তু কখনো দেখি নাই। আমার চোখে কখনো এরকম চোখে পড়ে নাই, বা আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রিতে এরকম কোন জন্তু আছে বলে মনে হয় না।
হঠাৎ করে আমরা ভিতর থেকে ডিসিশন নিলাম যে চলে যাব। তা আমি বললাম না, এখন যাব না, কারণ আমি মনে মনে অ্যাজিউম করে নিয়েছি যে যে জিনিসটা আমাদের সাথে কবরস্থানে ঢুকতে পারছে না, তাহলে কবরস্থানটা সেফ এবং কবরস্থানে আমি সেফ থাকবো। 1 ঘন্টা এখানে টাইম পাস করি। তো ভেতরে আমরা বসলাম, বসার পর কথা বলতে বলতে দেখলাম যে না, কিছুক্ষণ পরে এটা চলে গেছে। আবার কিছুক্ষণ পর ব্যাক করলো। ব্যাক করার পর দেখলাম যে কবরস্থানে যেসব গাছ আছে, ওরা আমাকে বলে দেখ দোস্ত, গাছগুলা নড়তেছে। আমি মাটির নিচে তাকিয়েছিলাম, মাটির দিকে তাকিয়েছিলাম আর কি। গাছগুলা শো শো করে নড়তেছে, কিন্তু পেছন সাইডের গাছগুলা নড়তেছে না। আমি ডান দিকে তাকাই, দেখি যে ওই জিনিসটাই ফু দিচ্ছে অনেক জোরে এবং গাছগুলা নড়তেছে। আমার সাথে যে ফ্রেন্ড দুটো আছে, ওরা দেখতেছে গাছ নড়তেছে, ওরা ডান দিকে কিছুই দেখছে না। আমি ওদেরকে বলছি না তোরা ডানে দেখ। এই মুহূর্তে থেকে কিছুক্ষণ পর এটা চলে গেল। বললাম যে চল আবার বাড়ির দিকে যাই। তো ওই কবরস্থানে যে ঢোকার রাস্তাটা, আমার ওই জায়গাটা, উঁচু জায়গাটা ক্রস করে বাড়ির দিকে যাচ্ছি, আবার ওইটা ব্যাক করলো। তো এবার যে পাশে যাচ্ছি, পশ্চিম সাইডে যেসব গাছ আছে সব নড়ছে। তো ইরফান আর জাওয়াদ বলছে যে এই সাইডে গাছ নড়তেছে না, এই জায়গায় গাছ নড়তেছে, এটা কি? আমি তো দেখতেছি এই হেঁটে যাচ্ছে ওই পাশ দিয়ে, বাড়ির টিনের চাল তো টিনের চাল ক্রস করে হেঁটে যাচ্ছে, আর গাছগুলো সব নড়ছে। তো আমি বাড়ি ক্রস করে ঘরের পর্যন্ত পৌঁছাই, আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছাই। পৌঁছানোর পর যে ছেলেটার সাথে ছিল, ওকে ওই দোকান পর্যন্ত আবার এগিয়ে দিয়ে আসি। রাতের বেলা নামে ঝুম বৃষ্টি, শোষ বাতাসের মধ্যে টিনের চালের উপর অনেক হাঁটার সাউন্ড। তো এর মধ্যে আমি একটা মানে কি বলবো অ্যাডভাইস পাই যে এটা ওদেরকে বলা যাবে না, আমার ফ্রেন্ডদেরকে বলা যাবে না, বললে আমাদের বিপদ হবে। তো সেটা আমি আর ওদেরকে বলি না। পরের দিন আর ইনভেস্টিগেশনের নাম নাই। আমি বললাম যে না, আর ইনভেস্টিগেশন বাদ, ঢাকা চলো ডিরেক্ট। তো ঢাকা চলে আসি। ঢাকায় আসার যেদিন পৌঁছতে রাত 10টা বাজে। এমনি অনেক টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবো। ঘুমানোর সময় আমি যে জায়গায়, আমি ডান পাশে কাজ হয়েছিলাম আর পাশে ছিল ভাই, তো দেখতে পাচ্ছিলাম না। এসিটা ছিল ভাইয়ের উপরে, আমার ভাই যেদিকে ঘুমায় তার একটু উপরে এসিটা। হঠাৎ করে দেখলাম এসিটা চালু হয়ে গেছে। তো আমি বললাম, এই আকিব, তুমি এসিটা অন করলা কেন? এখন তো এমনি শীত লাগতেছে, এসিটা অন করার দরকার নাই তো, বৃষ্টি হয়েছে বাইরে। দেখলাম ওর কাছ থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না। এবার আমি বললাম ও থাক, ঘুমিয়ে গেছে তাহলে। আমি এসিটা অফ করতে যাই, দেখি এসি অলরেডি অফ, আর বাতাস তো হু হু করে বেরোচ্ছে এসি থেকে। আমি আর কোনো ধরনের সাউন্ড করতে না করে ঘুমিয়ে যাই। 2-3 দিন খুব আরামে ছিলাম। এরপরে আবার রাত্রেবেলা, রাত 2টা-3টার ঘটনা। আমার বাবা এখন এটা নিয়ে খুব ইরিটেট ফিল করে। আমি প্রতিদিন রাতে গেমস খেলি, আবার এলাকার ল্যান যারা ইউজার আছে তাদের সবাই সাথে একটা গেমস খেলি। তো গেমস খেলা অবস্থায় সবার সাথে কথাবার্তা চলতে থাকে, কানে হেডফোন। তো এই হেডফোনে হঠাৎ করে আমার কান থেকে হেডফোনটাকে জানি সরিয়ে দিল। রাত 2টা-3টা, আমার ভাইটা ঘুমিয়ে গেছে, ওকে আমি দেখেছি ঘুমাচ্ছে। তো হেডফোনটাকে সরালো। আশেপাশে তাকিয়ে দেখলাম, আমার রুম অন্ধকার এমনিতেই, তো আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নাই। হেডফোনটা আমার কানে প্লেস করে আবার খেলতে খেলায় মনোযোগী হয়ে গেলাম। আবার ওই খেলার মাঝখান থেকে খুবই কর্কশ সাউন্ড, লাইক এরকম করে সাউন্ড আসছে, আই আলিফ এরকম করে ডাকছে আমাকে। আমি খুবই বিরক্ত। আমি গেমটা অফ করে হেডফোনটা ঘাড়ের মধ্যে রাখি, কি হচ্ছে, এরকম সাউন্ড কেন আসছে? দেখলাম যে আমার মধ্যে এরকম দরজা কন্টিনিউয়াস নক নক করতেছে, এরকম সাউন্ড আসতেছে। আর সাউন্ডগুলো এরকম যে কিছুক্ষণ পর পর আপনার বোতল থেকে কে জানি বেরোচ্ছে, করে এভাবে বেরোচ্ছে। আমার কাছে খুবই উইয়ার্ড লাগে। আমি ওই দিন রাতে ঘুমিয়ে যাই। এর 2-3 দিন পরে আমি আবারও 3টার দিকে গেমস খেলে উঠি। উঠার পরে প্ল্যান করছি শুভ। এমন সময় আমার কানের পাশে ফিস ফিস করে বলে যে তোর বাসায় আজকে আসন বসবে। আমি ওই দিন খুব ভয় পেয়ে যাই। আসন মানে কি? তো আমাকে খুব কর্কশ ভাষায় বলছে। এই ভাষা আপনি রাসেল ভাই ট্রাই করলেও বুঝবেন না। আমি বুঝতে পারছি কিন্তু বাসায় আজকে আসন বসবে। তো আমি বললাম আসন মানে কি? পরের দিন আমি ওই দিন রাতে ঘুমিয়ে যাই। ওই জিনিসটার সাথে আমি কনভারসেশনে জড়াই না। আমি জড়ালেই ভাবতাম যে আমাকে যদি কোনো ধরনের ক্ষতি করে, তো আমি ঘুমিয়ে পড়ি। তো পরের দিন সকালবেলা জিজ্ঞেস করলাম আসন মানে কি একজনের কাছে। তো সে বললেন যে আসন হচ্ছে এই আধ্যাত্মিক মানুষগুলা যখন এদের সামান করে তখন এরা একসাথে বসে ডেকে নিয়ে আসে এদেরকে। তো আমি খুব ভয় পেয়ে গেলাম, আসন বসবে মানে এই জায়গায় আসন আছে নাকি? তো পরের 2-3 দিন এরকম আমি আবার খুব আরামে ছিলাম। 2-3 দিন পরে আমাকে আবার একদিন এসে বললো যে তোর বাসায় আজকে আসন বসবে। আমি একটু সাহস নিলাম বুকে যে আজকে আমি একটু
ঘুমানোর ভান করে ওকে ঘুমানোর ভান করে থাকি, সাউন্ডটা শোনার চেষ্টা করি কি আসন বলবে অ্যাকচুয়ালি। তো শুয়েছিলাম, রাত্র 3:30 পৌনে 4টা বাজে। রাসেল ভাই বিশ্বাস করবেন না, বোতল থেকে এরকম সাউন্ড আসছে, বাথরুম থেকে আমার ড্রয়িং রুমে ভর্তি 70টার উপরে এরকম সাউন্ড পেলাম। আমি মোটামুটি আমি ঘাবড়ে যাই যে এটা কি, এটা এরকম সাউন্ড হচ্ছে কেন, এরকম সাউন্ড আসছে কেন, এরকম সাউন্ড তো আমি কখনো শুনি নাই। তো দেখলাম যে শুয়ে আছি এবং ড্রয়িং রুম থেকে এরকম সাউন্ড হচ্ছে, মনে হচ্ছে যে ড্রয়িং রুমের মধ্যে একটা ক্রাউডেড এরিয়া, অনেকে কথা বলছে, কারো কথা মানে হু 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 করে অনেক সাউন্ড আসছে। তো আমি এই সাউন্ডগুলো খুব ক্লিয়ার শুনতে পাই যে অনেকে কথা বলছে, অনেকে। তো আমি এরকম ওনাদের ওই ভাষাগুলো রাসেল ভাই চাইলেও আপনি নর্মাল মানুষদের মতো না। তো আমি ঘুমিয়ে পড়ি ওই দিন রাতে। পরের দিন সকালবেলা ফ্যামিলির বাবা মানে অনেকে জিজ্ঞেস করলাম, মধ্যে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আমি প্রায় এরকম ড্রয়িং রুম থেকে অনেকের সাউন্ড পাই, মাঝে মধ্যে হিন্টসও দিতাম, আমি কিন্তু অনেক কিছু টের পাচ্ছি বাসায়। মাও বলতো যে হ্যাঁ আমি ওরকম অনেক কিছু পাচ্ছি। এরপরে হঠাৎ দেখলাম যে আমার মা অসুস্থ হয়ে পড়লো। মা যখন অসুস্থ হলো, আমরা সবাই এরকম রাত্রে 12টা 12:30, মা ঘুমিয়ে গেছে। তো আমরা ড্রয়িং রুমে টিভি দেখছি। এমন সময় মার চিৎকার, রুমে যে দেখি মা বলতেছে আমার খাটটাকে জানি টান দিল, আমার খাটটাকে জানি উপরে উঠে ফেললো। এটা আমি তখন মিলালাম, এর 2-3 দিন আগে আমারও সেম অবস্থা হয়েছিল। আমি ঘুমিয়েছিলাম রাত্রে 3:30 4টা, আমার খাট জানি কেউ 1-2 ফুট উপরে উঠে ফেলেছে। মানে আমাকে সারাক্ষণ ডিস্টার্ব করতো রাসেল ভাই। আমি এটা অনেকে আমি কাউকে বলতে পারি নাই। আমি ওই যে গ্রামের বাড়িতে শুনেছি যে আমি বললে বা কোনো ধরনের ক্ষতি হতে পারে, আমি কাউকে ভয়ে বলি নাই। তো এরপরে নামাজ পড়তে যাচ্ছি বা চেম্বারে যাচ্ছি, চেম্বার থেকে ব্যাক করছি, আমি একে মাঝে মধ্যে দেখতে পেতাম। কখনো ডিফারেন্ট বিড়াল কুকুরের শেপ নিত, কখনো শেপ নিত মানুষের। একটা রিক্সা দিয়ে যাচ্ছি আমি, চেম্বার থেকে রিক্সা নিয়ে আপনি নর্মাল আপনার এই কমফোর্ট হসপিটাল গ্রিন রোড ডানে ঢুকবো, এমন সময় আমার রিক্সা যাচ্ছে, 5 লিটার রিক্সা, আমাকে বলে এভাবে খুবই জোরে, এবং পার দিকে তাকিয়ে দেখলাম এর পাটা রিক্সার যেখানে আমরা পা রাখি সেখানে নাই, পাটা উল্টা। এবং বুঝতে পারলাম যে যাক, যে সে আমি তাকে জিজ্ঞেস করছি সেই এটা। আবার কিছুক্ষণ পর রিক্সা সামনে আমার রিক্সাটাকে ওভারটেক করে গেল এবং ওখান থেকে এই খালি যাবেন নাকি, ওই রিক্সাতে আবার মানুষ উঠে বসলো। আমি কিন্তু ওখানে দেখতে পাচ্ছি তাকে। তো এরকম ইনসিডেন্ট হতেই চলছিল। তো ডিসেম্বরের লাস্টের দিকে খুব ইচ্ছা হলো রাসেল ভাই আপনাকে SMS দিব, SMS লিখবো রাত 9টা বাজে যে রাসেল ভাই ইটস আলিফ, আবার আসতে যাচ্ছে ভূত FM। আমি রাসেল ভাই টাইপ করতে পারছি না, অনেক চেষ্টা করলাম মোবাইল ফোনে আমি SMS লিখবো, আমি SMS লিখতে পারছি না। 4-5 বার ট্রাই করলাম, পারলাম না। 1 ঘন্টা আমার হাতটা মনে হচ্ছে যে আমার আর্থ্রাইটিসের পেশেন্ট হয়ে গেছি। আর্থ্রাইটিসের পেশেন্টরা সকালবেলা ঘুম থেকে উঠলে হাত এরকম মুট অবস্থায় থাকে, আমার অবস্থা ঠিক এরকম, আমি টাইপ করতে পারছি না। খুবই আজব লাগছে, এইগুলি কি, আমি তো এরকম কখনো ফেস করি নাই, আমার সাথেই কেন? তো আমি আপনাকে চেয়েও বলতে পারলাম না, ফ্রেন্ডদেরকেও চেয়েও বলতে পারছি না। এবং মাঝে মধ্যে আমাকে এসে অফার দিত যে এই চল আজিমপুর কবরস্থানের পাশে যাই। আজিমপুর কবরস্থানে যাই সেটা কিন্তু বলছে না সে, আজিমপুর কবরস্থানের পাশে যাই। আজিমপুর কবরস্থানের পেছনে একটা ইরানিয়ান কবরস্থান আছে, জানেন কিনা আমি জানি না, আছে। সেই জায়গায় সে আমাকে নিয়ে যেতে চায়, হয়তো সেই জায়গাটা ভালো না। আমাকে সে মাঝে মধ্যে নিয়ে যেতে যেত বসুন্ধরা সিটির যে উপরে গম্বুজটা সেটার উপরে, আমাকে নিয়ে যেতে যেত গুলশান লেকের কাছে, আমাকে নিয়ে যেতে যেত বাড্ডায়, মেরুল বাড্ডা, মধ্য বাড্ডায় নিয়ে যেতে যেত। চল তোকে এমন জিনিস দেখাবো, সেটা দেখালে তুই আর ইনভেস্টিগেশন করবি না। এখন সে কি আসলে আমার ইনভেস্টিগেশনের করার কারণে পেছনে লেগেছে, আমি সেটা এখনো ধরে উঠে বসতে পারিনি। তো এরকম মাঝে মধ্যে আমাকে বলতো যে চল যাই বুড়িগঙ্গা নদীর তীরে যাই। আমাকে কিছু বাসা ঢাকা শহরে কিছু বাসা যেগুলি খুবই সেফ না, আনসেফ বাসাগুলোর অ্যাড্রেসও সে আমাকে দিয়েছে যে এইসব বাসাগুলো ভালো না। আমি এগুলি মেনশন করতে যাচ্ছি না এগুলি এরিয়াগুলো কোথায়। তো লাস্ট মোমেন্টে বলতে চাই যে রাসেল ভাই অনেক চেষ্টা করে একজনের কাছে যাই, আমি একাই যাই। যাওয়ার পরে আমি তার কাছে জিজ্ঞেস করলাম যে আমার সাথে এরকম কেন হচ্ছে, আসলে কি এরকম কিছু আছে আমার সাথে? হ্যাঁ এতদিন ছিল, এখন আর নাই। এইটা ঘটনা হচ্ছে ফেব্রুয়ারি লাস্টের দিকে, এখন আর নাই।
তো আমাকে বলছে যে তোমরা বাসা ছাড়তেছো কবে। তখন আমার মনে পড়লো আগে আমাকে বলতো যে তোরা এইটা ছেড়ে দে, বাসা অনেক ভালো থাকবি জ্ঞানের দিকে। এবং লাস্ট মোমেন্টে একটা চিরকুটও আমাকে দিয়ে গেছে, রাসেল ভাই আমি আপনাকে দিয়েছি এটা। ওইটাতে লেখা ছিল যে বাসাটা ছেড়ে দে, ভালো থাকবি সবসময়। আমি উনাকে বললাম, উনি আমাকে বললেন যে হ্যাঁ ছিল, এতদিন ছিল, কিছুদিন আগে তার মৃত্যু হয়। কারণ আমরা তো জানি ভাই জিনদের মৃত্যু আছে। তার বয়স হয়েছিল 1603 বছর এবং সে আমাকে চেয়েছিল তার সাথে নিয়ে মরতে। সেও মরবে, আমাকেও চেয়েছিল ক্ষতি করে যেতে। তো আলটিমেটলি কিভাবে বেঁচে গেছে আমি জানি না। আমাকে সে পজেস করতে পারেন নাই এবং সে চেয়েছিল আমাকে নানাভাবে ক্ষতি করার জন্য। অনেক ক্ষেত্রে আমি খেতে গেলেও আমাকে খেতে দিত না। আমি শুনলাম যে আমি দেখছিলাম আপনি এর সঙ্গে একটা ব্যাগ নিয়ে এসেছেন, সেই ব্যাগের মধ্যে তসবিহ থেকে শুরু করে সবকিছু আছে। হ্যাঁ, এবং আমি আপনাকে যে ইভিপি গুলো দিয়েছি সেগুলো আমার যে হেডফোনে রেকর্ড করা সেটাও কিন্তু আপনাকে দেখালাম এবং 4টা ইভিপি দিয়েছি। একটার মধ্যে আমার ছোট একটা কনভারসেশন আছে তার সাথে এবং ছবিও আপনাকে দিয়েছি। আমি পায়োনিয়ার ডেন্টাল কলেজের হোস্টেলে যাওয়ার পরে একটা ছবি তুলে, আর আমি কখনো বিড়াল ধরিনি রাসেল ভাই, ওই দিনই ফার্স্ট টাইম বিড়াল ধরি। বিড়াল ধরার পরে বিড়ালটাকে ডাক দিলাম। তো আমার হোস্টেলের একটা ব্যাচমেট আছে তানভীর, ও বললো যে তুই ডাক দিয়ে চলে আসবে, এত অনেক মেশুক। ডাকলাম, আমার পায়ের উপরে চলে আসলো। আমি বললাম দোস্ত একটা যেহেতু লাইফে ফার্স্ট বিড়াল ধরলাম, একটা ছবি তোলার পরে যে আপনাকে এই ছবিটা দেখালাম, বিড়ালের পাশে একটা স্কাল। আমি এটা এডিট করিনি আসলে, মিথ্যা কথা বলে লাভ নেই। আমি যেভাবে ছিল সেভাবে আপনাকে দেখালাম। বিড়ালের সাথে ওই পাশাপাশি যদি ছবি কাঁপতো, ক্যামেরাটা কাঁপতো, তাহলে রিজেমব্লেন্স বোঝা যেত। পাশে একটা স্কাল দেখা যাচ্ছে। এটা আমি এখনো কোথাও পাবলিশ করিনি, আপনাকে ফার্স্ট দেখালাম।